ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে এই সোমবার বেলা 2টো নাগাদ জাস্টিস বিভাস পট্টনায়ক স্যারের বেঞ্চে এই মামলা দীর্ঘ প্রচুর মেনশনিং, প্রচুর কিছু আলোচনা আলাপচারিতার পরে কিন্তু এই মামলা পুনরায় উঠছে এবং সেখানে একাধিক ক্যান অ্যাপ্লিকেশনে যুক্ত হয়েছেন যারা বঞ্চিত মনে করছেন, যারা মনে করছেন এই প্রসিডিংটা ঠিকঠাক হয়নি। আবার অনেকে ক্যান অ্যাপ্লিকেশন এইভাবে যুক্ত হয়েছেন যে তারা চাইছেন যে না, 14 টেটটা স্বচ্ছ টেট, এর থেকে মানে ভালো টেট আর পৃথিবীতে কোথাও নেই। তারা এটাকে সাপোর্ট করে তারা মামলায় যুক্ত হয়েছেন এবং তাছাড়া অনেক রিট অ্যাপ্লিকেশন এখানে পরপর এসছে। মেন মামলা শান্তনু সিট এবং বাবলু পালের মামলা, সেই মামলায় কিন্তু শুনানি দিন হবে। আজকের ভিডিওটাকে নিরপেক্ষভাবে করার চেষ্টা করছি, যদিও এখানে নিরপেক্ষভাবে করার কিছু নেই, তবুও নিরপেক্ষতা সবার দিক ভেবে আলোচনা করছি গোটা বিষয়বস্তু, কারণ এটাতে এত ক্লোজ অবজারভেশন আমাদের রয়েছে এবং এত একাধিক সিবিআই রিপোর্ট যা বলে এসছে, তাতে করে কার্যত এই সরকার, এই যে পুরনো ফেলে আসা সরকার, তারা যেভাবে এই টেট কন্ডাক্ট করেছে এবং তারপরে হাইকোর্টে কোনো একটা বেঞ্চ নাম বলেছে যা সে আশা করে স্যারের বেঞ্চে, মান্তা স্যারের বেঞ্চে যে ধরনের কোশ্চেনগুলো উৎপত্তি হয়েছিল, তাতে করে এই টেট কিন্তু বিষবাও জলে যার মতন পরিস্থিতিতে ছিল। তো সেখান থেকে আজকে গোটা বিষয়টা নিয়ে আলোচনা করব যে কী হতে চলেছে, কারা লাভবান বা কারা কোন দিক থেকে এটাকে প্রোটেক্ট করতে পারেন, গোটা বিষয় নিয়ে আলোচনায় আসবো। তো চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গের কোনো নিয়োগে কেউ থাবা বসাতে পারবে না, কার্যত এই কথা এখন আর বলা যাবে না, কারণ আপনারা প্রত্যেকেই জানেন শুধুমাত্র ওএমআর ইস্যুতেই যে ওএমআর সিটটা যথাযথভাবে নেই, ওটাকে ম্যানিপুলেটেড করা হয়েছে, এই অর্থেই আমি বলবো 26,000 চাকরি বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টে। কারণ এটা ভীষণ পরিমাণে যখন এমএ করা হলো এই মামলায়, এই এমএতে যখন জাস্টিস সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় পরবর্তী ক্ষেত্রে যখন একটা অর্ডার লিখলেন, যখন রিভিউগুলো অ্যাকচুয়ালি খারিজ হলো, পরিষ্কার ভাষায় একদম অকপটভাবে মানে স্বর্ণাক্ষরে লেখা ছিল এই কথাটা যে ওএমআর শিটগুলোতেই জল ঘোলার কারণেই মূলত এই নিয়োগ বাতিল করা হয়েছে, যেহেতু ওএমআর শিট সে অর্থে পাওয়া যায়নি। ওএমআর শিট মানে এখানে তবুও কিছুটা ছিল ওএমআর শিট, কিন্তু 14 টেটের ব্যাপারে যদি আমরা আসি সেক্ষেত্রে কিন্তু ওএমআর শিট ভ্যানিশ, কোনো ওএমআর শিটই নেই। কারণ একটা সার্টেন সময় অবধি এস বাসু অ্যান্ড রয় কোম্পানি তারা ওই আমাদের কোনা এক্সপ্রেসওয়েতে একটা গোডাউনে এই ওএমআর শিটগুলোকে প্রথমে রেখেছিল, পরে কেজি দরে বালাসোরে গিয়ে, উড়িষ্যার বালাসোরে গিয়ে এগুলোকে কেজি দরে বিক্রি করে দেওয়া হয়। কারা কীভাবে দিয়েছে গোটা বিষয়টা তো তদন্তের সাপেক্ষে, আমি সেগুলোতে যাচ্ছি না। একটা সার্টেন পিরিয়ড পজিটিভ যদি ইন্টেন্ট এখানে যদি থাকে, সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের বা যারা ইন সার্ভিস যে পজিটিভ অংশ এখানে যেটুকু, যে সার্টেন একটা টাইমে কোর্টকে এটুকু বোঝানো যেতে পারে যে সার্টেন একটা টাইম পিরিয়ড দেওয়া হয়েছিল, সেই টাইম পিরিয়ডে যারা ওএমআর শিট চেয়েছিল তাদেরকে ওএমআর শিট দেওয়া গেছে। কিন্তু প্রশ্ন এখানে এটা যে 20 বছর পর্যন্ত প্রিজার্ভ করে রাখার কথা, যদি তুমি হার্ড কপি ডিস্ট্রয় করে দাও, ডিজিটাল কপি তোমাকে সার্ভারে রাখার কথা ছিল, তাহলে একটা মানুষ যখন চাইবে তার ডিজিটাল কপিটা তাকে দেওয়া উচিত। কিন্তু এরা সেটা না করে এরা একটা ডিজিটাল একটা শিট যেটা তৈরি করেছে, যেটা হ্যান্ডমেড, ম্যানমেড, কম্পিউটারাইজড, মানে যেটা ইচ্ছা খুশি যখন করলে চেঞ্জ করা যায়, সেই ধরনের একটা ফরম্যাট তারা প্রার্থীদের পরবর্তী ক্ষেত্রে যখন তারা মামলা মোকদ্দমা করেছে বা আইটি করেছে তখন সেগুলোকে দিয়েছে, যেটা অরিজিনাল ওএমআর শিটই নয়, একটা আলাদা ধরনের জিনিস। মানে আপনি দুধ চাইছেন, আপনাকে গোল দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গার সাথে এই ওএমআর শিট, অ্যাকচুয়াল ওএমআর শিট স্ক্যান কপি ভার্সেস ডিজিটাল একটা ওএমআর শিট, এটা নিয়ে বাদানুবাদ হাইকোর্টে ডেফিনেটলি হবে এবং সেটাতে কারা যেতে সেই পক্ষ তো অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের, ওখানে তাদের সাবমিশন থাকবে। আমরা তো একটা টাইমে দিয়েছি, তখন কেন অ্যাপ্লাই করেনি, প্রার্থীদের গণ্ডগোল আছে। আর প্রার্থীরা বলবে আমরা পরবর্তী ক্ষেত্রে পেয়েছি, এই মশাই কি শান্তনু নিজে পেয়েছে, একটা ডিজিটাল শিট পেয়েছে। তো সেই ডিজিটাল শিটের সাথে তার যে এই শিটটা যে তার শিট, এটা প্রমাণ করতে, কারণ সেখানে কোনো বার কোড নেই, রোল নাম্বার এনকোডের কোনো ব্যাপার নেই, সেখানে তার সিগনেচার নেই, কোনো যে এক্সামিনে ছিল তার কোনো সিগনেচার নেই, কিচ্ছু নেই। একটা আলাদা একটা হ্যান্ডমেড ম্যানমেড একটা ডিজিটাল একটা শিট ধরিয়ে দিয়েছে। তো সেটা সে মানবে কেন যে এই শিটটা তার? তো এই একটা টাসেল হতে চলেছে প্রথমে এই দিনকে যখন শুনানি পর্ব শুরু হবে। তারপরে তো বললাম 2014 টেটে ওএমআর ভার্সেস এসএসসি 26,000 ওএমআর গল্প আপনাদের শুনিয়ে দিলাম। এক্স ফ্যাক্টর মানে এটা আমি পজিটিভ, যারা ইন সার্ভিস এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ আরও অন্যান্য যারা এখানে যারা বেনিফিট হয়েছে, মানে যারা চাকরি পেয়েছেন বাংলা কথায়, তাদের এক্সপেক্টারটা কী আছে, যদি পর্ষদের যে আইনজীবী, অর্থাৎ সুবিশ্বনাথ বাবু থেকে শুরু করে রাতুল বিশ্বাস থেকে শুরু করে কৌশিক চৌধুরী থেকে শুরু করে, এরা যদি অপরিবর্তিত থাকে, কারণ তারা গোটা বিষয়টা যারা তারা ডিফেন্ড করে এসে এতদিন ধরে, এই হঠাৎ করে সরকারের পরিবর্তন হওয়ার পরে যদি এখনও পর্যন্ত তারা অ্যাসাইন হিসাবে তারা করছে, বাট যদি
এর মধ্যেই মামলার ধরুন সোমবার তো তারা ধরুন অ্যাপিয়ার করবে, পরবর্তী ক্ষেত্রে এদিন ধরুন পিটিশনারে কিছু বললো, তারপর স্যাটারডে ডেট করলো, তার মধ্যে যদি এই আইনজীবীরা পাল্টে যান, মানে এদেরকে বদলে দেওয়া হয়, তাহলে কিন্তু এই মামলা টেকানো খুব মুশকিল। কারণ নতুন যেই আসুক না কেন তাদের মাথায় এত কিছু আসবে না। এরা যেভাবে 8 9 10 বছর ধরে এগুলোকে আটকে রেখে গেছে, যদি মানিকভাড়টা যে জেলখাটা আটকানো যায়নি, তারা পারেনি আটকাতে, তো সেই জায়গা থেকে মানে তৎকালীন পর্ষদ সভাপতির আটকাতে পারেনি, আরও ওই যে প্রোগ্রামিং অফিসার তাকে আটকাতে পারেনি, সেই যাই হোক ওগুলোতে ছেড়ে দিন, তো মোটামুটি ডিফেন্ড করে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এক্স ফ্যাক্টর এখানে ওই পুরনো যে সমস্ত আইনজীবীরা আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তোলামূল আমলে যারা, মানে তৃণমূল আমলে যারা করেছিল, তারা যদি থেকে যায় তাহলে মোটামুটি এখানে কিন্তু অনেকেই ইন সার্ভিসটা বেনিফিটেড হবেন। এটা আমি একটা নিরপেক্ষ কথা বললাম। দেন পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু আজকে যে 4 নম্বর পয়েন্ট রাজ্য সরকার অবস্থান, আমি কিন্তু এটা বলছি না যে সোমবার এটা জানা হবে, এটা অলরেডি এই বিষয়ে আলোচনা একতরফা হয়ে গেছে, এক দফা আলোচনা অলরেডি কোর্টেই হয়ে গেছে। কোর্টে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, যিনি বঞ্চিতদের হয়ে সওয়াল করেছিলেন, তিনি গতদিনই এই মামলায় পরিষ্কার বলেছিলেন রাজ্য সরকারের অবস্থান, এই মানে রাজ্য সরকারকে এক্ষেত্রে ডাকা হোক, তাদের অবস্থান জানা হোক যে তারা এই ব্যাধি নিয়ে চলতে চাইছেন কি চাইছেন না। যদি চলতে না চান তাহলে এসে কনসেন্ট দিয়ে দিক যে যারা মামলাকারী এখানে আছেন, যারা পিটিশনার হয়েছেন, তাদের একটা রিলিফ দিয়ে, তাদের একটা ইন্টারভিউ করে তাদের দিয়ে দেওয়া হোক একটা সুপারনিউমারি পোস্ট বা হতে বা যে কোনো পোস্টে বা পুরনো কোনো নিয়োগের ক্ষেত্রে, যেমন যাচ্ছে অর্ডারে অনেকেই 2016 সালে 22 সালের মামলায় 2016 সালে রিক্রুটমেন্টের চাকরি পেয়েছে, তো হতে পারে সেখানে গিয়ে। তো সেই ধরনের কোনো রিলিফ যে আদৌ সরকার দেবে কি দেবে না, রাজ্য অবস্থানটা কী, সেটা তাদেরকে ডেকে কোর্টে ডেকে এনে তাদের থেকে একটা বিষয় জানা হোক। এই বিষয়টা গতদিন আলোচনা হয়ে গেছে, তো এটা নতুন কিছু নয়, এটা আগামী মানে এই সোমবারই আবার এটা আলোচনা অবশ্যই হবে যে রাজ্য সরকার কী মতাদর্শ, তারা বিশ্বাসী, তারা কী মত নিয়ে তারা এগোতে চাইছেন। এক্ষেত্রে যদি ধরে নিন এই ধরনের কোনো কনসেন্ট চলে আসে, মামলাকারী অ্যাডভান্টেজ পেয়ে বেরিয়ে যাবেন, এবং সেক্ষেত্রে নতুন করে আবার ইন্টারভিউ কোনো সার্টেন পোস্টে তাদেরকে কিন্তু এলিজিবল হিসেবে তারা সেখানে পেতে পারেন। তবে সেক্ষেত্রে নতুন করে হলে এক্ষেত্রে মানে ট্রেন্ড হতে হবে কি ট্রেন্ড হতে হবে না, সেটা তো পরের আর্গুমেন্টে বা অর্ডার কপিতে যখন আসবে তখন বোঝা যাবে। আপাততভাবে এখানে কিন্তু 2014 সাল মানে নন ট্রেন্ডেরই ব্যাপার আসছে। যদি নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট করে তাদেরকে অ্যালাউ করে, তো সেক্ষেত্রে কিন্তু ট্রেন্ড হতে পারে। বাকি যদি পুরোনো কিছুতে যায়, 16 রিক্রুটমেন্টে যায়, সেখানে নন ট্রেন্ড হলেও কিন্তু হবে। যাই হোক, এটা একটা বিষয় গেল। এবার হচ্ছে বঞ্চিতদের সঠিক অবস্থান। কেন বলছি এই কথাটা, একদম বাবলু পাল বা আরও যারা শান্তনু সিটের যতজন পিটিশন আছে সবাই কিন্তু ওই ডিজিটাল ওএমআর শিটটাকে তারা দিয়ে বলছে এগুলো আমাদের না, এই ওএমআর শিটটা আমাদের হতে পারে না, কারণ আমাদের সিগনেচার নেই, আমাদের কোনো বারকোড নেই, আমাদের কিচ্ছু নেই এখানে, আমরা এনকোড করেছি সেই ধরনের কিছু বিষয় এখানে নেই, তো এটা যা খুশিতে একটা ধরিয়ে দিলে আমরা মানবো কেন, এই যে অবস্থান। তাহলে আমাকে যদি ফেল করানো হয়, ধরো এটা তো ফেলেরই তো মামলা, ম্যাক্সিমাম হচ্ছে ফেল দেয়, মানে অধিকাংশ 90% 90 যারা এই মামলা যুক্ত হয়েছেন তারা টেট ফেল। তো তারা বলছেন যে এই ওএমআর শিটটা আমার, আমি এটা বিশ্বাস করবো কেন, এই যে যারা অবস্থান, এটা খারাপ অবস্থান, আমার অরিজিনাল জিনিস দেখিয়ে দাও, আমি মেনে নিচ্ছি এটা আমার, কিন্তু তুমি সেটা দেখাতে পারছো না। কারণ সেই সময় যে সিবিআইয়ের যে বিভিন্ন একাধিক রিপোর্ট যা কোর্টে দাখিল হচ্ছে, তাতে পরিষ্কার দেখা গেছে যে 3টে মডেলের, যে মানে 2টো মডেল অ্যাকচুয়ালি, সিকিউনিক 6500 সিকিউনিক 3500, দুটো যে মডেল জাপানিজ মডেল, তাতে কোনো সেন্সার লাগানো ছিল না মেশিনে, ওএমআর স্ক্যানিং মেশিনে কোনো সেন্সার লাগানো নেই, ইমেজ সেন্সার লাগানো নেই, অর্থাৎ সেগুলো এভালুয়েশন করতে পেরেছে ঠিকই, কিন্তু কোনো ইমেজ ধরে রাখতে সক্ষম হয়নি, যার জন্য রাজস্বের মাধ্যমে সিবিআইকে ছুটিয়েছিল, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গার এজেন্সিকে তুমি কাজে লাগিয়ে ওই স্ক্যান মানে ইমেজ তুমি বের করে আনো, কিন্তু সেটা সম্ভব হবে না, কারণ ইমেজই তো তোলেনি, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে বের করে দিয়েছে কি পাস ফেল, আদতে সব ওএমআর দেখা হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, এটা একটা বিষয়। তো সেটার ক্ষেত্রে মামলাকারীদের এখানে মানে যারা বঞ্চিত আছে তাদের সঠিক অবস্থান এখানে যেমন ঠিকঠাক নির্ণয় হবে, কোর্টে আর্গুমেন্ট হবে, সে বিষয়টা উঠে আসছে। তার সাথে যেটা হতে পারে, রাজ্য সরকার যদি পজিটিভ কনসেন্ট দেয় এবং কোর্ট যদি সেটা মেনে নেয়, এবং তার সাথে সাথে আনুষঙ্গিক আরও সবাই যদি মেনে নেয়, পর্ষদ যদি মেনে নেয়, তাহলে মামলাকারীদের ক্ষেত্রে রিলিফ দিতে পারে। এটা আমি আগেও বললাম যে যদি আর না এই ব্যাধিটাকে রাজ্য সরকার নিয়ে যেতে চাইছেন, এর একটা শেষ দরকার, কারণ মামলার পর মামলা হচ্ছে, এত গুচ্ছের মামলা এখানে রয়েছে, তো সেখান থেকে যদি রিলিফ দেয় তাহলে এরা অবশ্যই টেট পাসও করবেন, বা যারা টেট পাস করেছিলেন তারা সার্টেন নাম্বার, সেটা তো ম্যাট 159 পড়ে যাচ্ছে না, সেটাতে এরা পাস করে গেলে আবার নতুন করে একটা ইন্টারভিউ সুযোগ তাদের হবে, এবং সেক্ষেত্রে চাকরির রাস্তা হয়তো খুলতে পারে। আর একটা বিষয় এখানে বলে দিই, সেটা হচ্ছে এই মামলা সুপ্রিম কোর্টে যদি পৌঁছে যায়, কারণ আপনার প্রত্যেকে যে রোস্টার পরিবর্তন হচ্ছে, এখন কিন্তু ডিভিশন বেঞ্চে কিন্তু তপব্রত স্যার নেই, ডিভিশন বেঞ্চে কিন্তু এখন রাজশেখর মান্তা স্যার হচ্ছে, রাজশেখর মান্তা স্যারই কিন্তু এই 17-18টা প্রশ্ন তিনি কিন্তু ছুড়ে গেছিলেন, পরবর্তী ক্ষেত্রে রোস্টার চেঞ্জ হচ্ছে, তিনি ডিভিশনে চলে গেছিলেন, অন্য বেঞ্চে ছিলেন, এখন কিন্তু গ্রুপ 2 ম্যাটার রাজশেখর মান্তা স্যার শুনবেন, তো এই ম্যাটার যদি দ্রুত এখানে নিষ্পত্তি ডিভিশন বেঞ্চে যায়,
তাহলে তো হয়েই গেল, মানে ওখানে বুঝতেই পারছেন কি ইন্টেনশন ছিল। এরকমও কথা ছিল যদি অরিজিনাল ওএমআর শিট স্ক্যান কপি পাওয়া না যায় তাহলে টেট বাতিল হয়ে যাবে, আর টেট যদি বাতিল হয়ে যায় তাহলে 2016 সালের 42,949, 16,500 2020 সালে, দেন পরবর্তী ক্ষেত্রে 22 সালে যে টেট, সেখানেও তো 14 টেট পাস প্রার্থীরা ছিল। ইভেন সেম এজেন্সি 2017 টেটও কন্ডাক্ট করেছিল। তো সেক্ষেত্রে ধাপে ধাপে আস্তে আস্তে সব চলে যাবে। তো একটা বড় ভয়েরও কিন্তু আশঙ্কা থাকছে, এমন নয় যে কোর্টে মামলা আছে মানে এই জিনিসের নিষ্পত্তি যতদিন না হবে। ইভেন প্রিয়াঙ্কা নস্কর থেকে বড় ম্যাটার হচ্ছে ওএমআর শিটের ম্যাটার। কারণ যেভাবে এগুলো করা হয়েছে এবং যেভাবে ডিজিটালি এগুলোকে ম্যানমেড কম্পিউটারাইজড মানে চেঞ্জ করার মতন একটা ডাটাশিট সবাইকে ধরিয়ে দেওয়া হচ্ছে, এটা কোথাও গিয়ে আর্টিকেল 14 আর্টিকেল 16 ভায়োলেশন করে দিচ্ছে। কারণ এভাবে হতে পারে না, একটা সংস্থা একটা 12 অথরিটি তারা আরবিট্রারি ম্যানারে এই ধরনের জিনিস করবে কেন? সেখানে ওএমআর শিট নিয়ে 26,000 চাকরি বাতিল হয়ে গেল শুধুমাত্র একটা ওএমআর শিটের জায়গায়। মানে মূল কারণ ওটাই ছিল। সেই ওএমআর শিট ইস্যুতেই আবার প্রাথমিকের শিক্ষকের মাথায় কিন্তু মানে শিক্ষকদের মাথায় কিন্তু ওই যে খাড়া ঝুলছে। কারণ এই মামলার গুরুত্ব অনেকটা, সেক্ষেত্রে একদম পরিষ্কার আমি বলবো যে 26,000 চাকরি বাতিলের যদি মুখ্য কারণ এটাও থাকে, আর একটা বড় কারণ হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চ থেকে কিন্তু এই সমস্ত ইন সার্ভিসরা এখানে কিন্তু মামলায় যুক্ত হয়নি, যার জন্য পরবর্তী ক্ষেত্রে এরা ডিভিশন বেঞ্চ খেলে সুপ্রিম কোর্টে বেরিয়ে গেলে আর কিছু করার ছিল না। তো এই ক্ষেত্রে আমি প্রত্যেককেই বলবো, যারা ইন সার্ভিস হোক বা যারা বঞ্চিত ঘটে বা যারাই থাকুক না কেন, যাদের এই ইস্যুতে যাদের ফান্ডা আছে তাদের এখান থেকে কিন্তু সিঙ্গেলস থেকে কিন্তু জোড়া উচিত, এবং অনেকে জুড়েছেন। আমি বলবো যে প্রত্যেকেরই আসা উচিত, কারণ ক্ষমতা মানে ক্ষমতার কথা থেকে বড় কথা হচ্ছে একটা জিনিস সেটেল পজিশনে আনসেটেল হওয়ার মতন জায়গা কিন্তু এটা। কেউ যদি ভেবে থাকে কিছু হবে না, তাহলে জ্বলন্ত উদাহরণ হচ্ছে 26,000 চাকরি বাতিল শুধু ওই মার্কশিট ইস্যুতেই মেন ফান্ডাতে এতটা মানে বাদ হয়ে চলে গেল। সেখানে এটাকে হালকাভাবে নেওয়া উচিত না। বঞ্চিতরা চাকরি পাওয়ার আশায় অবশ্যই যুক্ত হবেন, আর যারা অলরেডি ইন সার্ভিস তারাও যুক্ত হবেন যে তাদের টেট যাতে বাঁচানো যায়। তো এই ছিল আজকের আপেক্ষিক কথা। দেন সোমবার কী হয় সে বিষয়ে অবশ্যই ভিডিও আসে। ধন্যবাদ। এই ছিল এরপর সোমবার এই মামলা বেলা 2টোর সময় শুনানি হবে। সেখানে কি ফার্দার আর্গুমেন্ট উঠে আসছে, এবং একদিকে যেমন 32,000 সুপ্রিম কোর্টে মামলা একদম খাড়া ঝুলছে, 17ই আগস্ট সেখানে শুনানি সম্পন্ন হবে, মামলা গ্রহণ হয়েছে, অ্যাকসেপ্ট হচ্ছে, এবং এই মামলা কী হয় সোমবারই জানা যাবে। ধন্যবাদ। এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ।